সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আমার ক্লাসটি 11:10-এ ছিল, তো বাসায় বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে আমাকে ক্লাসটি এখন নিতে হচ্ছে। আশা করি তোমরা সবাই খুব দ্রুত সংযুক্ত হয়ে যাবে এবং এই গুরুত্বপূর্ণ ক্লাসটি তোমরা সবাই অংশগ্রহণ করবে। তোমরা সবাই লক্ষ্য করেছো যে আমি চলতরিত অধ্যায়টার গতদিন পর্যন্ত আমার 5টি ক্লাস শেষ হয়েছে। আজকে আমরা চলতরিতের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া। এই টপিকসটি আমরা আজকে লাইভে আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, আমি প্রথমে আজকের টপিকসটি একটু বলে নিই তোমাদের কি কি পড়াচ্ছি, কি কি আলোচনা করব। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিত অধ্যায়ের উপর জুলের তাপীয় ক্রিয়া এবং কোষের সমন্বয়, এই দুটি টপিকসের উপরে আলোচনায় যাব। এখানে মূলত জুলের তাপীয় ক্রিয়া বলতে একটি তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে সেখানে যে তাপ উৎপন্ন হয় সেই সংক্রান্ত জুলের কিছু সূত্র আছে। আমরা মূলত সেই সূত্রগুলো নিয়ে কথা বলবো, সূত্রগুলো নিয়ে আলোচনা করব এবং আমরা ক্লাসের শেষ অংশে কোষের সমন্বয়, দ্যাট মিনস একাধিক কোষ একটি সার্কিটে যুক্ত থাকলে সেটার কোষের সমবায় কেমন হবে বা সমন্বয়ে কী রেজাল্ট পাওয়া যাবে, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, তো তোমরা শুরুতেই লক্ষ্য করো, আমরা জুলের তাপীয় ক্রিয়া এই টপিকসটিতে চলে যাচ্ছি। আমি তোমাদের বোর্ডে এইখানে এই টপিকসটি অলরেডি লিখে রেখেছি, দেখো। কিন্তু আমি আসলে যেটা শুরুতে করতে চাই, তোমরা একটু ফিল করার চেষ্টা করো যে আসলে কেন বিদ্যুৎ প্রবাহিত হলে তাপ উৎপন্ন হয়। আমরা এই জায়গাটা প্রথমে একটু বোঝার চেষ্টা করি যে আচ্ছা, একটা তারের ভিতর দিয়ে কারেন্ট গেল বা একটা রোধের ভিতর দিয়ে কারেন্ট গেল, আমরা যেটা ইলেকট্রিক হিটারে দেখি, একটা ইলেকট্রিক হিটার বলো, ইলেকট্রিক ইস্ত্রি বলো, সেটাতে আমরা দেখি যে বিদ্যুৎ দেওয়ার সাথে সাথেই এটা উত্তপ্ত হয়ে যায়। সো আসলে কি ঘটনা ঘটে আমরা একটু ফিল করার চেষ্টা করি, আমরা বোঝার চেষ্টা করি যে এখানে আসলে কি ঘটনা ঘটে। এটার জন্য দেখো আমি উপরে একটা চিত্র এঁকে রেখেছি। এই চিত্র থেকে আমরা ক্লিয়ার কনসেপ্ট পাওয়ার চেষ্টা করব যে আসলে একটি পরিবাহীর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে কেন তাপ উৎপন্ন হয়। তারপরে আমরা সূত্র দেখব পরে, কিন্তু আগে কেন তাপ উৎপন্ন হয় এটা আমরা একটু ফিল করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে আসলে কি হচ্ছে ঘটনাটা। দেখো, এখানে একটি পরিবাহীর ভিতরে অসংখ্য পরমাণু, এই যেগুলোকে আমি এখানে চিত্র দেখেছি ভিন্ন কালার দিয়ে, এগুলো হচ্ছে পরমাণুগুলো। এগুলো ল্যাটিস পয়েন্টে খুব সুন্দরভাবে সুসজ্জিত থাকে এবং এখানে দেখো ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে ঝাঁকে ঝাঁকে ইলেকট্রন যখন এই পরিবাহীটার ভিতর দিয়ে যাবে, তখন এই ইলেকট্রনগুলো এই পরমাণুগুলোর সাথে ধাক্কা খাবে। এখন যত বেশি বিদ্যুৎ আমি পাঠাচ্ছি তত বেশি ইলেকট্রন এর ভিতর দিয়ে যাবে। ইলেকট্রন যেতে গিয়ে এই যে পরমাণুগুলো এদের সাথে সংঘর্ষ লিপ্ত হবে। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে এখানে যেরকম আমি স্থির চিত্র দেখাচ্ছি, মোটেই পরমাণুগুলো এরকম চুপচাপ বসে নাই। ইলেকট্রনগুলো যখন এর ভিতর দিয়ে যাবে, পরমাণুগুলো কি অবস্থায় আছে এটা ডিপেন্ড করছে তাপমাত্রার উপরে এবং এটা কি পরিবাহী তার উপরে। তো তাপমাত্রা যদি বেশি হয় তাহলে এই পরমাণুগুলো তাদের নিজেদের অবস্থানে থেকে ভাইব্রেট করতে থাকে, নড়াচড়া করতে থাকে। তো তখন কি হবে, ইলেকট্রনগুলো যেতে গিয়ে আরও বেশি বাধার সম্মুখীন হবে। ব্যাপারটা অনেকটা এরকম যে তুমি একটা ভিড় ঠেলে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাচ্ছ। এখন এই ভিড়ের মধ্যে দিয়ে সবাই যদি চুপচাপ দাঁড়ায় থাকে তাহলে কিন্তু তোমার জন্য এই পার থেকে ওই পারে যাওয়াটা সহজ, তুমি চলে যেতে পারবে। কিন্তু মনে করো তুমি যে ভিড় ঠেলে যাচ্ছ সেই ভিড়ের লোকজনগুলো যদি নিজেরা মুভ করে, তাহলে কিন্তু তোমার এই ভিড় ঠেলে চলে যাওয়াটা তুলনামূলক কঠিন। আচ্ছা, এখানে যেটা হবে সেটা হলো ইলেকট্রনগুলো প্রতিনিয়ত এই পরমাণুগুলোর সাথে সংঘর্ষ হবে। তো সংঘর্ষ হলে কি হবে, ইলেকট্রনের যে গতিশক্তি সেই গতিশক্তি হারাবে। আচ্ছা, এখন সেই গতিশক্তি আমরা জানি শক্তি নিত্যতার সূত্র অনুসারে শক্তি অবিনশ্বর। তাহলে সেই যে ইলেকট্রন গতিশক্তি হারালো ওটা কই যাবে, ওটা সে দিয়ে দিবে এই পরমাণুগুলোকে, আরও বেশি ভাইব্রেট করবে, বাট একটা পজিশনে সাম্য অবস্থায় ফেরার চেষ্টা করবে।
এবং এই পরমাণুটা দেখা যাবে সেই গতিশক্তিটা লস করে এটা তাপীয় শক্তিতে রূপান্তরিত হবে। অর্থাৎ এখানে আলটিমেটলি গতিশক্তিটা তাপীয় শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এভাবে যত বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে এর ভিতর দিয়ে, যতক্ষণ ধরে প্রবাহিত হবে, যত বেশি বাধাগ্রস্ত হবে, তত বেশি হিট বা তাপ উৎপন্ন হবে এখানে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তোমরা খুব সহজ করেই। এখন বিজ্ঞানী জুল উনি অনেক হিসাব নিকাশ করে এক্সপেরিমেন্ট করে দেখেছেন যে এই রিলেশনগুলো কেমন। উনি দেখেছেন যে এটা এই যে তাপ উৎপন্ন হয় একটি সার্কিটের ভিতরে বা একটি পরিবাহীর ভিতরে, এই তাপ উৎপন্ন হওয়ার বিষয়টি 3টি প্যারামিটারের উপর ডিপেন্ড করে। 3টা কি কি? একটা হচ্ছে কত বেশি বাধা দিবে, রোধটা কত, বাধা যত বেশি তত বেশি সংঘর্ষ হবে, তত বেশি ইলেকট্রনকে আটকে দিবে, তত বেশি গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে। 1। 2 হচ্ছে প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভে, ইলেকট্রন যাবে নেগেটিভ থেকে পজিটিভে। তো প্রবাহ মাত্রা অবভিয়াসলি যত বেশি হবে তত বেশি, ধরো আমি একটা ভিড়ের মধ্য দিয়ে বেশি সংখ্যক লোক পাঠাচ্ছি, তাহলে ধাক্কাধাক্কি বেশি হবে, গতিশক্তি বেশি কনভার্ট হবে, এবং বুঝতেই পারছো যে যত বেশি ধাক্কাধাক্কি হবে তত বেশি এখানে তাপ উৎপন্ন হবে। এটাই হচ্ছে মূল কথা। তাহলে প্রবাহ মাত্রার সাথে এর একটা রিলেশন আছে। প্রবাহ মাত্রা যত বেশি হবে উৎপন্ন তাপ তত বেশি হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে সময়কাল। এই যে ধাক্কাধাক্কিটা হচ্ছে, সংঘর্ষটা হচ্ছে, সেটা কতক্ষণ ধরে হচ্ছে। ধাক্কাধাক্কিটা যত বেশি সময় ধরে স্থায়ী হবে, মানে তুমি মনে করো মারামারি বেঁধে গেছে, সো এই মারামারি যতক্ষণ বেশি হবে ততক্ষণই তো জ্বালাও পোড়াও বেশি হবে। তার মানে সময়কাল, কতক্ষণ ধরে এই লোকজনগুলো এই রাস্তা দিয়ে চলছে এবং তাদের সাথে সংঘর্ষ কতক্ষণ হচ্ছে। তাহলে এইবার চলে আসি আমরা মূল কথাটা বুঝে নিলাম একটু, মানে একদম বেসিক জায়গাটা কেন তাপ উৎপন্ন হয়, সেই বেসিক জায়গাটা বোঝার পরে এইবার চলে আসি তাহলে জুল কি বলছেন। জুল বলছেন যে এই 3টা প্যারামিটারের মধ্যে আমি তো একসাথে 3টা প্যারামিটারকে চেঞ্জ করতে দিলে হিসাব করতে পারবো না। আমরা সবসময় যেটা করি, তোমরা যে বয়েলের সূত্রের চার্লসের সূত্রেও দেখেছো, একসাথে অনেকগুলো প্যারামিটার চেঞ্জ করে আমরা সাধারণত সূত্র লিখি না। আমরা লিখি হচ্ছে যেগুলোর মধ্যে ডিপেন্ড করে তার মধ্যে একটা চলকের মধ্যে রিলেশন কি সেটা আমরা হিসাব করি। তো বিজ্ঞানী জুল উনি দেখালেন যে এর ভিতরে যে তাপ উৎপন্ন হবে সেই উৎপন্ন তাপ হচ্ছে প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, কিন্তু শর্ত আছে। শর্ত হচ্ছে যখন আর এবং টি ধ্রুব থাকবে, অর্থাৎ রোধ এবং সময়কাল ধ্রুব থাকবে। মানে আমি যদি একটি নির্দিষ্ট রোধের ভিতর দিয়ে নির্দিষ্ট সময় ধরে বিদ্যুৎ পাঠাতে থাকি, তাহলে আমি যত বেশি বিদ্যুৎ পাঠাবো তার বর্গের সমানুপাতিক আকারে তাপ উৎপন্ন হতে থাকবে। এই কথাটার মানে হলো, আমরা যদি ধরো দ্বিগুণ পরিমাণ বা 3 গুণ পরিমাণ প্রবাহ পাঠাই, 3 গুণ পাঠালে 9 গুণ পরিমাণ তাপ উৎপন্ন হবে, 3 তিরিক্ষে 9, অর্থাৎ বর্গের সমানুপাতিক আকারে তাপ উৎপন্ন হবে। এটা হচ্ছে আমাদের এটাকে বলে প্রবাহের সূত্র, প্রবাহ মাত্রার সূত্র বা জুলের প্রথম সূত্র। আর এবং টি স্থির থাকলে সার্কিটে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। নাম্বার 2 নম্বরটা দেখো, যেটা একটু আগে বললাম যে উৎপন্ন তাপ রোধের সাথে সরাসরি সমানুপাতিক। যত বেশি বাধাগ্রস্ত হবে বা যত বেশি আমি বাধা দিব, ইলেকট্রনগুলোকে আটকে ফেলার চেষ্টা করব, ইলেকট্রন তো তীব্র গতিতে বেরোনোর চেষ্টা করছে, সে পজিটিভ টার্মিনালে যেতে চায়, সমস্ত বাধা উপেক্ষা করে যেতে চায়। তো আমি যত বাধা দিয়ে এদেরকে আটকে রাখার চেষ্টা করব তত বেশি তাপ উৎপন্ন হবে, কারণ গতিশক্তিটা কনভার্ট হয়ে যাবে উৎপন্ন তাপে। তাহলে লক্ষ্য করো, এখানে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক, এবং আমরা এই উৎপন্ন তাপটা হচ্ছে আমাদের পরবর্তী সেটা হচ্ছে সময়কালের সমানুপাতিক, যখন আই এবং আর ধ্রুব থাকবে। আমাদের 3টা চলকের মধ্যে যার সাথে রিলেশন করব বাকিগুলোকে ধ্রুব রাখবো। তাহলে দেখো, উৎপন্ন তাপ হচ্ছে এই সার্কিটে কতক্ষণ ধরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, কতক্ষণ ধরে এই সংঘর্ষটা হচ্ছে, সেই সময়কালের সমানুপাতিক। তাহলে আমরা এখান থেকে জুলের সূত্র পেলাম। বিজ্ঞানী জুল আমাদেরকে এখানে যে সূত্রটা দিয়েছেন সেটা হচ্ছে, আমি আবার এখানে দেখো আরেকবার বলছি, প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। ভালো করে মনে রাখবে ইন্ডিভিজুয়ালি, কারণ এগুলো থেকে আমরা সূত্র তৈরি করতে পারবো। প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, উৎপন্ন তাপ হচ্ছে রোধের সরাসরি সমানুপাতিক, এবং উৎপন্ন তাপ হচ্ছে প্রবাহ কালের সমানুপাতিক।
আচ্ছা, এখন তাহলে আমরা যদি সবগুলো চলককে একত্রিত করে সমীকরণটাকে লিখতে চাই, তাহলে আমরা কিভাবে লিখব? আমরা এই সবগুলো চলককে যদি একত্রে একসাথে লিখি, তাহলে এই সম্পর্কটা দাঁড়াবে হচ্ছে এরকম, এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর ইন্টু টি, আই স্কোয়ার আর ইন্টু টি। এবং যদি সমানুপাতিক চিহ্ন আমরা তুলে দেই, তাহলে এখানে একটা ধ্রুবক আসার কথা। এখানে একটা জিনিস লক্ষ্য করবে তোমরা, এখানে আমি সমান সমান এটাই লিখতে পারবো একটি বিশেষ শর্তে, সেটা হচ্ছে আমরা যদি প্রবাহ মাত্রাকে মাপি অ্যাম্পিয়ার এককে, আমরা যদি রোধ মাপি হচ্ছে ওহমে, এবং টাইম মাপি হচ্ছে সেকেন্ডে, আর উৎপন্ন তাপ যদি আমরা হিসাব করি জুলে, তাহলে এখানে যে ধ্রুবকটা আসে এই ধ্রুবকের মান পাওয়া যাবে 1। তখন আর এই 1 লেখার দরকার নেই, এখানে আমরা সরাসরি এটাকে লিখে দিতে পারবো এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। সো এটা একটা ফর্মুলা আমাদের, আমরা পরবর্তীতে এটাকে সূত্র হিসেবে ইউজ করব। সো এখানে দেখো এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এইটা হচ্ছে আমাদের উৎপন্ন তাপের সমীকরণ। অর্থাৎ একটি সার্কিটে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা আমরা এই সূত্র ধরে করে ফেলতে পারবো। মানে তোমাকে যদি একটি অঙ্ক দেওয়া হয় যে তুমি একটি সার্কিটের ভিতরে ধরো 10 ওহম রোধের ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট 5 সেকেন্ড ধরে পাঠাচ্ছ, তাতে এই সার্কিটের ভিতর কতটুকু তাপ উৎপন্ন হবে সেটা কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেট করে ফেলতে পারি। অর্থাৎ আমরা খুব সহজেই এখান থেকে অঙ্ক করে বের করে ফেলতে পারবো যে এখানে কত জুল তাপ উৎপন্ন হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা লক্ষ্য করো এখানে জুলের সূত্র যেটা শিখলাম, সমীকরণটা শিখলাম এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। আমরা এটার একটু ভাষাগত রূপটা একটু দেখে নেই। আমরা বইতে যেটা ভাষাগতভাবে যেভাবে দেওয়া আছে, আমরা যদি এক এক করে একটু সূত্রগুলোকে দেখি। দেখো, আমাদের এখানে যা যা আমি আলোচনা করলাম এই জিনিসটি আরেকবার একটু তোমাদের মনে করাই দিচ্ছি। দেখো, প্রথম সূত্র বলেছি প্রবাহ মাত্রার সূত্র। খুব ভালো করে মনে রাখবে, আমাদের এই সূত্রগুলোকে আলাদাভাবে অঙ্ক করার জন্য ব্যবহার করতে পারি আমরা চাইলে। এখানে দেখো, প্রবাহ মাত্রার সূত্র হচ্ছে পরিবাহীর রোধ এবং প্রবাহকাল অপরিবর্তিত থাকলে তড়িৎ প্রবাহের ফলে উদ্ভূত তাপ প্রবাহের বর্গের সমানুপাতিক। এবং আমরা এখানে লিখতে পারি এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। এবং তোমরা জানো যে সমানুপাতিক চিহ্ন থাকলে কি করা যায়, সমানুপাতিক চিহ্নকে আসলে আমরা যেটা করতে পারি অনুপাত আকারে লিখতে পারি। অর্থাৎ H1 ডিভাইডেড বাই I1 স্কোয়ার, H2 ডিভাইডেড বাই I2 স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি অনুপাত আকারে। সো এটা হচ্ছে প্রথম সূত্র, যেটা অলরেডি আলোচনা করলাম। দ্বিতীয় সূত্র ছিল হচ্ছে রোধের সূত্র। রোধের সূত্রে আমরা বলেছি যে এখানে দেখো, এই যে সার্কিটে যে তাপ উৎপন্ন হবে সেটা হচ্ছে রোধের সমানুপাতিক। আর সমানুপাতিক মানেই হচ্ছে আমরা এটাকে অনুপাত আকারে লিখতে পারি। অনুপাত আকারে লিখলে H1 বাই R1, H2 বাই R2, H3 বাই R3 এগুলো ধ্রুবক। এবং তৃতীয় যে সূত্রটা সেটা হচ্ছে সময়কালের সূত্র। সময়কালের সূত্রটা হচ্ছে প্রবাহ এবং পরিবাহীর রোধ অপরিবর্তিত থাকলে তড়িৎ প্রবাহের ফলে উদ্ভূত তাপ প্রবাহ কালের সমানুপাতিক। অর্থাৎ এখানে H প্রপোর্শনাল টু টি, প্রবাহকাল বা সময়ের সমানুপাতিক। এবং এটাকে আমরা অনুপাত আকারে লিখতে পারি যেহেতু সমানুপাতিক। সো এই হচ্ছে আমাদের জুলের সূত্রর ডিটেলস। আমি এখানে ফর্মটা তোমাদের দেখালাম। এবার আমরা একটু দেখব হচ্ছে এখানে তোমাদের একটা সমীকরণ আমি দেখাবো এখন। এই সমীকরণটা তোমরা এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এবং আমি এটা বোর্ডেও দেখাচ্ছি। সেটা হচ্ছে জুলের তাপীয় ক্রিয়ার সমীকরণটাকে আমরা এভাবে লিখেছি অলরেডি। তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ বের করব আমরা। উৎপন্ন তাপ আমরা বের করব তড়িৎ প্রবাহের দরুন একটি সার্কিটে যে তাপ উৎপন্ন হয়। এই সমীকরণটা অলরেডি আমরা পেয়েছি, কিন্তু এই সমীকরণটা পেয়েছি তাপ, উৎপন্ন তাপ। কিন্তু এবার একটু কাজের সাথে এই তাপের সম্পর্কটা আমরা করব। এখানে দেখো, আমি এই জায়গাটা তোমাদের একটু বোর্ডে বোঝাচ্ছি। তোমরা শিখেছিলে যে বিভব ভি ইকুয়াল টু ছিল ডাব্লিউ বাই কিউ। এটা তোমরা পড়েছো দ্বিতীয় চ্যাপ্টারে। ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ মানে একক চার্জকে অসীম থেকে কোনো বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বিভব বলে। তাহলে আমরা এখানে ডাব্লিউ ইকুয়াল টু লিখতে পারি
ভি ইন্টু কিউ। লক্ষ্য করো, ডাব্লিউ ইকুয়াল টু লিখতে পারি ভি ইন্টু কিউ। আবার আমরা জানি আই সমান সমান হচ্ছে প্রবাহ মাত্রা ইকুয়াল টু কিউ বাই টি, দ্যাট মিনস কিউ ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু টি। তাহলে আমরা যদি এখানে সমীকরণের মধ্যে মানটা বসিয়ে দিই, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ভি আই টি এরকম একটা সম্পর্ক পাচ্ছি, ডাব্লিউ ইকুয়াল টু ভি আই টি। এখন এই যে কাজটা, এই কাজটা যদি তাপে পরিণত হয়, আমরা যদি এই কাজটাকেই ধরে নিই যে এই কাজটা যেহেতু শক্তি নিত্যতার সূত্র অনুসারে তোমাকে কিউ পরিমাণ চার্জ ভি বিভব পার্থক্যে সরাতে এই অ্যামাউন্টের কাজ করতে হয়। তাহলে এই অ্যামাউন্টের কাজ যদি তোমাকে করতে হয় যে ভি ইকুয়াল ডাব্লিউ ইকুয়াল টু ভি আই টি, তাহলে আমরা এইটাকে লিখতে পারি যে এইটা যদি তাপে পরিণত হয়ে যায়, তাহলে আমরা এখানে লিখতে পারি এইচ ইকুয়াল টু এটাকে লিখতে পারি ভিআইটি, কারণ আমরা যতটুকু কাজ করছি সেই কাজটাই আলটিমেটলি তাপে পরিণত হবে। সো এটা একটা সম্পর্ক, এই সম্পর্কটা মনে রাখো, এইচ ইকুয়াল টু ভিআইটি। এবং এইচ ইকুয়াল টু ভিআইটিকে আমরা আরও 2-3টা ফর্মেটে লিখতে পারি। তুমি এখানে দেখো, আমরা যেহেতু ওহমের সূত্র থেকে জানি ভি ইকুয়াল টু আই ইন্টু আর। সো আমি যদি এখানে ভি এর মানটা বসিয়ে দিই, তাহলে একটু আগে যে সম্পর্কটা আমরা ডেভেলপ করলাম, আচ্ছা আমি এই পাশে লিখছি, দেখো আমরা ওহমের সূত্র থেকে জেনেছি ভি ইকুয়াল টু আই ইন্টু আর। সো ভি ইকুয়াল টু যেহেতু আই ইন্টু আর, তুমি যদি এখানে ভি এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে তুমি এইচ ইকুয়াল টু আরেকটা সম্পর্ক পাচ্ছ, সেটা হচ্ছে আই স্কোয়ার আর টি, যেটা একটু আগে আমরা বের করলাম, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। সো দেখো এইচ ইকুয়াল টু ভিআইটি লিখতে পারি, এটাকে আমরা হচ্ছে আই স্কোয়ার আর টি লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের এই সম্পর্কটা একটু স্ক্রিনটা, আচ্ছা তোমাদের এখানের যে ইকুয়েশনটা আমি লিখেছি সেটা এখানে একটু লিখে দিচ্ছি, এটা মিসিং করেছে, দেখো কিউ বাই টি ছিল, তো কিউ ইকুয়াল টু ছিল আই ইন্টু টি। তো লাইনটা আরেকবার দেখো, আমি আবার লিখছি, ভি বিভব পার্থক্যে আমাদের আসলে যেটা জানি বিভবের সমীকরণ, সেটা হচ্ছে একক চার্জকে সরাতে যে কাজটা সেটাই হচ্ছে বিভব। তারপরে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু কিউ, কিউ চার্জকে সরাতে ভি বিভব পার্থক্যে এই পরিমাণ কাজ করতে হয়। আবার আমরা জানি আই ইকুয়াল টু কিউ বাই টি, তার মানে কিউ ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু টি। তো আমি যদি এখানে কিউর মানটা বসিয়ে দেই, তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল টু পাচ্ছি ভিআইটি। আবার ওহমের সূত্র থেকে জানি আমরা ভি ইকুয়াল টু আই ইন্টু আর। সো এখানে যদি আমি এই ভি এর মানটা এখানে বসিয়ে দিই, তাহলে আমি ভি এর মানটা বসাই দিলে পাচ্ছি আই স্কোয়ার আর টি। আচ্ছা তাহলে আমরা এই যে সম্পর্কগুলো পেলাম, এই সম্পর্কগুলো আমি একসাথে লিখে রেখেছি, তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই যে দেখো আমরা এখানে একসাথে লিখে রেখেছি ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ, এবং ডাব্লিউ ইকুয়াল টু কিউর পরিবর্তে আমরা লিখতে পারি আইটি। আবার ডাব্লিউ ইকুয়াল টু লিখতে পারি আই স্কোয়ার আর টি। আবার আমরা এখানে ডাব্লিউ ইকুয়াল টু লিখতে পারি ভিআইটি, এই ভিআইটিকে লিখতে পারি যেহেতু আই ইকুয়াল টু ভি বাই আর, সো আমরা ডাব্লিউ ইকুয়াল টু এটাও লিখতে পারি। এবং আলটিমেটলি এই সমীকরণগুলো থেকে আমরা একটা সিরিজ ইকুয়েশন পাচ্ছি। এই সিরিজ ইকুয়েশনগুলো লেখার পরে আমরা সেখান থেকে একটি অঙ্ক করাবো। সিরিজ ইকুয়েশনটি হচ্ছে এরকম, তোমরা এই জায়গাটা একটু ভালো করে বুঝে এটা একটু লিখে নাও। সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপের যে হিসাব, সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু ভিআইটি আই স্কোয়ার আর টি ভি স্কোয়ার আর ইন্টু টি। এটাকে যদি আমরা জুল এককে রাখি, তাহলে এগুলো আমরা সরাসরি লিখব এইচ ইকুয়াল টু, মানে আমরা এখানে কাজের জায়গায় সরাসরি তাপ লিখছি। কিন্তু আমরা জানি যে এটাকে যদি ক্যালোরি এককে লিখতে হয়, তাহলে এখানে আমাদেরকে একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এই সংখ্যাটা হচ্ছে 0.24, অর্থাৎ সবগুলোর সাথেই যদি আমরা 0.24 গুণ করে দেই, তাহলে এটা তোমার ক্যালোরি এককে আমরা উৎপন্ন তাপের রাশিমালা পেয়ে যাব। তাহলে তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপের হিসাবে আমাদের এইচ ইকুয়াল টু, এই সমীকরণটা দেখো, জুল এককে চাইলে এইভাবে লিখব, তিনটার যে কোনোটা ব্যবহার করতে পারি। আমি এখনই একটা অঙ্কে যাব, অঙ্কে গিয়ে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করব যে এই সূত্রগুলোকে ব্যবহার করে কিভাবে অঙ্ক করবা তোমরা। আচ্ছা সূত্রটা তোমরা একটু লিখে নাও, এইচ সমান সমান ভিআইটি আই স্কোয়ার আর টি
ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইন্টু টি, এটা যদি জুল এককে রাখি, আর যদি ক্যালোরি এককে রাখি তাহলে আমাদেরকে এই সবগুলোর সাথে জাস্ট কিছুই না একটা সংখ্যা গুণ করে দিতে হবে 0.24। এই সংখ্যাটা দিয়ে গুণ করে দিলেই এটা ক্যালোরি এককে বেরোয় যাবে। তো আমরা এই সূত্রগুলো একটু মনে রাখি এবং আমরা এখনই একটা অঙ্ক সলভ করব। অঙ্ক করার আগে আমরা আরেকটা সূত্র একটু তোমাদের দেখাই, সেটা হচ্ছে ক্ষমতা ইকুয়াল টু, দেখো আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল টু, আমরা যদি ক্ষমতার সমীকরণ লিখি, ক্ষমতা পি ইকুয়াল টু আমরা জানি ডাব্লিউ বাই টি। ক্ষমতা পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তাহলে আমরা একটু আগে ডাব্লিউ ইকুয়াল টু লিখেছি হচ্ছে ভিআইটি, ভিআইটি। সো এখানে যদি তুমি টি টি ক্যান্সেল করে দাও তাহলে লক্ষ্য করো পি ইকুয়াল টু লিখতে পারি আমরা ভিআই। সো পি ইকুয়াল টু ভিআই, এই সম্পর্কটা একটু মনে রাখো, পি ইকুয়াল টু ভিআই। অথবা আমরা এখানে ডাব্লিউর পরিবর্তে সরাসরি লিখতে পারি পিটি। এটা হচ্ছে ক্ষমতা। আমাদের যদি কোনো অঙ্কের মধ্যে সরাসরি ক্ষমতা দেওয়া থাকে তখন আমরা সরাসরি ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু টি লিখতে পারি। তখন আমাদের এই ভিআইটি বা ওই সূত্রগুলো লাগছে না, সরাসরি আমরা পিটি দিয়ে ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের প্রয়োজনীয় সূত্রগুলো আলোচনা করা শেষ। তো এইবার আমরা চলো একটা অঙ্ক করে ফেলি। এই সূত্রগুলো দিয়ে আমরা একটি অঙ্ক দেখব। অঙ্কটা হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটি অঙ্ক এখানে দিয়ে রেখেছি তোমাদের। এই অঙ্কটা আমরা সলভ করব। এখানে লক্ষ্য করো, আমি অঙ্কটা একটু পড়ে শোনাচ্ছি, দেন আমি বোর্ডে এটা সলভ করে দিচ্ছি তোমাদের। 500 ওয়াটের একটি নিমজ্জক উত্তাপক, নিমজ্জক উত্তাপক মানে তুমি এটাকে বলতে পারো একটা ওয়াটার হিটার বা যে কোনো তরলের মধ্যে যদি নিমজ্জিত হয় তাহলে জাস্ট একটা হিটার। সো 500 ওয়াটের একটা হিটার যেটার ক্ষমতা হচ্ছে 500 ওয়াট, এইটা কি করে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 2 লিটার পানির মধ্যে সম্পূর্ণভাবে ডুবানো আছে। উত্তাপক দ্বারা ওই পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করতে কত সময় লাগবে? ধরে নেওয়া যেতে পারে উৎপন্ন তাপের 80% পানি কর্তৃক গৃহীত হয়েছে। এখানে দেখো, ধরে নেওয়া যেতে পারে উৎপন্ন তাপের 80% পানি কর্তৃক গৃহীত হয়েছে। ব্যাপারটাকে আমরা একটু চিত্র দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো একটা পাত্রের ভিতরে 2 লিটার পানি আছে, একটা পাত্রের ভিতরে 2 লিটার পানি আছে। তো এই পাত্রটার ভিতরে কি করা হচ্ছে, একটা নিমজ্জক উত্তাপক বা হিটার, এর সাথে ব্যাটারি কানেক্ট করে, লক্ষ্য করো এর সাথে একটা ব্যাটারি কানেক্ট করে তোমাকে এর ভিতর দিয়ে বিদ্যুৎ পাঠানো হচ্ছে। সো বিদ্যুৎ পাঠালে কি হয়, এই যে নিমজ্জক উত্তাপক, এই নিমজ্জক উত্তাপক কি করছে, এই 2 লিটার পানির তাপমাত্রা বাড়াচ্ছে। কত থেকে কত? তাপমাত্রা ছিল 20-এ, তাপমাত্রা ছিল 20-এ, এবং এই তাপমাত্রাকে কি করেছে, সে 100-তে উত্তীর্ণ করতে হবে আমাকে। তাপমাত্রা শুরুতে ছিল 20, আমাকে এই নিমজ্জক উত্তাপক ব্যবহার করে এটার যেন পানিটা গরম হয়ে যায়, সেই গরম করে আমাকে তাপমাত্রা করতে হবে কত, 100। উদ্দীপকে দেখো, মানে অঙ্কে দেখো, 20 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করতে হবে। তো আমার এই নিমজ্জক উত্তাপকের ক্ষমতা কত, ওই যে দেখো লেখা আছে 500 ওয়াট। 500 ওয়াটের একটা নিমজ্জক উত্তাপক। তাহলে 500 ওয়াটের নিমজ্জক উত্তাপক, এটা ব্যবহার করে আমাকে এই পানিটাকে গরম করতে হবে। তাহলে এই পানিটাকে আমি গরম করতে যাচ্ছি 500 ওয়াটের নিমজ্জক উত্তাপক দিয়ে। আর এখানে পানি আছে কতটুকু, 2 লিটার। তো 2 লিটার মানে হচ্ছে, আসলে এটাকে যদি আমি ভরে কনভার্ট করি সেটা হচ্ছে 2 কেজি। তোমরা এই হিসাবগুলো নিশ্চয়ই জানো। 2 লিটার মানে হচ্ছে এখানে 2 কেজি পানি আছে। তো এই 2 কেজি পানির ভিতরে আমি এই নিমজ্জক উত্তাপকটা দিয়ে এটাকে আমার 20 ডিগ্রি থেকে এটাকে 100 ডিগ্রি তাপমাত্রায় উন্নীত করতে যাচ্ছি। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আবার একটা শর্ত জুড়ে দিয়েছে যে এখানে যে তাপটা উৎপন্ন হয়, মানে বৈদ্যুতিক শক্তি খরচ করে যে তুমি এখানে তাপটা উৎপন্ন করছো, সেটা আবার পুরোটা পানি গ্রহণ করে না। এখানে ধরে নেওয়া যেতে পারে, অঙ্কে দেওয়া আছে দেখো, বলা হচ্ছে যে ধরে নেওয়া যেতে পারে যে 80% পানি কর্তৃক গৃহীত হয়। অর্থাৎ এখানে যে সমস্ত যে তাপটা, তার 80% পানি কর্তৃক গৃহীত হয়।
তাহলে আমরা এখানে যদি একটু সমীকরণটা বোঝার চেষ্টা করি যে এখানে আসলে কি কি ঘটনা ঘটছে। এখানে একজন তাপ সৃষ্টি করছে আর পানি হচ্ছে সেটা তাপ গ্রহণ করছে। তাহলে আমরা যদি উৎপন্ন তাপকে এইচ ড্যাশ দিয়ে লিখি, তাহলে এইচ ড্যাশ এটার পুরোটা কিন্তু পানি কর্তৃক গৃহীত হচ্ছে না। সম্পূর্ণটা যদি পানি কর্তৃক গৃহীত হতো তাহলে আমরা লিখতাম যে গৃহীত তাপ শক্তি আর উৎপন্ন তাপ শক্তি দুটো সমান সমান। এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে সেটা হলো তোমার উৎপন্ন তাপের 80% পানি কর্তৃক গৃহীত হচ্ছে। তাহলে 80%টা আমাকে বসাতে হবে উৎপন্ন তাপের এখানে, অর্থাৎ 80% অফ উৎপন্ন তাপ যেটা হিট প্রডিউসড হচ্ছে যেটা, সেটার কতটুকু পানিতে গৃহীত হচ্ছে 80%। তাহলে আমাদের সমীকরণের শুরুটা হবে এরকম, এই অঙ্কটা করার জন্য যে উৎপন্ন তাপ, এটাকে এইচ ড্যাশ ধরেছি আমি, এই উৎপন্ন তাপ সম্পূর্ণটাই পানিতে গৃহীত হচ্ছে না, এই উৎপন্ন তাপের 80% পানিতে গৃহীত হচ্ছে। তাহলে এইবার আসো সমীকরণটাকে আমরা যদি কমপ্লিট করি, তাহলে 80% মানে হচ্ছে 0.8, আর এইচকে আমরা লিখতে পারি ক্ষমতা, মানে উৎপন্ন তাপকে লিখেছিলাম যেহেতু এখানে ক্ষমতা দেওয়া আছে, সো কৃত কাজ সেটাই তাপে রূপান্তরিত হচ্ছে। আর কৃত কাজের জায়গায় লিখেছিলাম আমরা, এখানে দেখো এই যে একটু আগে লিখলাম আমি, পি ইকুয়াল টু হচ্ছে W/T, সো W ইকুয়াল টু ছিল পিটি, W ইকুয়াল টু পিটি। সো আমি যদি এখানে লিখি এটা হচ্ছে পি ইন্টু টি ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু কী হবে, এই যে পানি এই তাপটা গ্রহণ করছে, তাহলে পানি যেহেতু এই তাপটা গ্রহণ করছে, পানির যে গৃহীত তাপ সেটা হচ্ছে আমরা জানি 9 10-এ শিখেছ তোমরা, গৃহীত বা বর্জিত তাপ ইকুয়াল টু হচ্ছে ms ডেল থিটা, ms ডেল থিটা, ms ডেল থিটা। m হচ্ছে পানির ভর, s হচ্ছে পানির আপেক্ষিক তাপ যেটার মান হচ্ছে 4200, ডেল থিটাটা হচ্ছে এখানে তাপমাত্রার পার্থক্য। তাপমাত্রা আমরা 20 থেকে 100-তে উন্নীত করতে চাই, দ্যাট মিনস ডেল থিটার মান হচ্ছে এখানে 80। তাহলে লক্ষ্য করো আমাদের এই যে সমীকরণটা, এর মধ্যে আমরা সবগুলো মানই জানি, এর মধ্যে আমাদের সবগুলো মানই জানা আছে। কি কি জানি না দেখো, জানি না হচ্ছে টিটা বের করতে বলছে যে এই ঘটনাটা ঘটতে কত সময় লাগবে। তাহলে আমরা পি এর মানটা বসাবো 500 ওয়াট যেটা দেয়া আছে, টি এর মানটা রাখবো এখানে, এম এর মানটা বসাবো 2 কেজি, আপেক্ষিক তাপ বসাবো 4200 পানির আপেক্ষিক তাপ, আর তাপমাত্রার পার্থক্য হচ্ছে 80। তোমরা অলরেডি এটা ক্যালকুলেটর চেপে মানটা একটু বের করে আমাকে বলো যে টি এর মানটা কত হয়, টি এর মানটা কত হয়। তোমরা এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই ধরনের অঙ্ক প্রায়শই সৃজনশীলে আসে। সো এখানে আমি আরেকবার পুরো জিনিসটা তোমাদের মনে করাই দিচ্ছি, বলে দিচ্ছি। দেখো এখানে একটি নিমজ্জক উত্তাপক বা একটি হিটার 2 কেজি পানিকে কি করে, আমি কত সময়ের মধ্যে 2 কেজি পানিকে 20 ডিগ্রি তাপমাত্রা থেকে 100 ডিগ্রি তাপমাত্রায় উন্নীত করতে পারবো, সেটাই হচ্ছে প্রশ্ন। আর এই নিমজ্জক উত্তাপকটার ক্ষমতা হচ্ছে 500 ওয়াট। তাহলে আমরা এই 500 ওয়াটের ক্ষমতা দিয়ে কত সময়ের মধ্যে 2 কেজি পানি যার আপেক্ষিক তাপ হচ্ছে 4200, সেটা দিয়ে আমি এই তাপমাত্রার ডিফারেন্সটা 20 থেকে 100-তে নিয়ে যেতে পারবো, অর্থাৎ এখানে 80 হচ্ছে ডেল থিটা। সো এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা অ্যান্সারটা আমাকে একটু লিখে দিতে পারো কিনা। আমি এটা তোমাদের অঙ্কের যে সলিউশনটা সেটা দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে, তার আগে তোমরা একটু নিজেরা করে আমাকে উত্তরটা দেখাতে পারো কিনা। এখানে টি এর মানটা কত আসে, এখানে টি এর মানটা তুমি সেকেন্ডে পাবা, চাইলে সেকেন্ডেও রাখতে পারো পরবর্তীতে, অথবা মিনিটেও করতে পারো, এখানে উত্তরের সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই অঙ্কটা সবাই বুঝেছো কিনা। আচ্ছা, একজন বলছো ms ডেল থিটা কেন হলো। আচ্ছা, ms ডেল থিটা এটা তোমাদের 9 10-এ পড়েছো, যে পানি কর্তৃক বা যে ক্যালোরিমিটারে, দেখো ক্যালোরিমিটারের মূলনীতির মধ্যে পড়েছিলাম। আমরা এখানে ধরে নিয়েছি যে এই যে উৎপন্ন তাপ, এই উৎপন্ন তাপের 80% পানি কর্তৃক গৃহীত হচ্ছে, উৎপন্ন তাপের 80% পানি কর্তৃক গৃহীত হচ্ছে। তো আমরা তোমাদের 9 10-এ ছিল, 9 10-এ পড়েছো তোমরা, যে উৎপন্ন তাপ যে মানে পানি কর্তৃক গৃহীত তাপ বা বর্জিত তাপ, এটা বের করার যে ফর্মুলা ক্যালোরিমিটারের মূলনীতিতে পড়েছো, সেটা হচ্ছে ms ডেল থিটা। অর্থাৎ এখানে পানি না হয়ে যদি অন্য কিছু হতো তাহলে সেটার আপেক্ষিক তাপ বসাতে হতো, সেই তরলের ভর বসাতে হতো,
এবং সেই তরলের তাপমাত্রার পার্থক্য বোঝাতে হতো। এটা একটা ফর্মুলা, এটা তোমাদের 9-10 ক্লাসে ছিল, সেখান থেকে তোমাদের এই সূত্রটা আমি সরাসরি ইউজ করেছি। আচ্ছা, তো তোমরা যারা ভুলে গিয়েছো সূত্রটা আরেকবার একটু জেনে নাও। সেটা হচ্ছে গৃহীত তাপ ইকুয়াল টু হচ্ছে গৃহীত তাপ বা বর্জিত তাপ, এটা হচ্ছে ভর গুণ আপেক্ষিক তাপ গুণ তাপমাত্রার পার্থক্য। ভর গুণ আপেক্ষিক তাপ গুণ তাপমাত্রার পার্থক্য, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলা অনুসারে এটা এই পরিমাণ তাপ পানি গ্রহণ করছে, সেটা কত? উৎপন্ন তাপের 80%। সো আমার এই দুই পাশ সমান করতে হলে এটা এখানে 80%-এ গুণ করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো, আমরা এখান থেকে টি এর মানটা পেয়ে যাব। আচ্ছা, তোমরা অলরেডি আমাকে অ্যান্সার লিখে দিচ্ছ যে 16,800, কেউ লিখছো 1680। আচ্ছা, 16,800। এখানে দেখো আমি উত্তরটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, লক্ষ্য করো তোমরা এখানে এই যে অঙ্কটা, এটার সলিউশনটা এইভাবে করবা। এটা হচ্ছে তোমার 1680 হবে। যারা 16,000 বানাচ্ছ তাদের শূন্য একটা বেশি হয়েছে, এটা একটু কারেকশন করে নাও। 80% মানে হচ্ছে 0.8, 80% মানে হচ্ছে 0.8। এখানে দেখো এখানে পানি কর্তৃক গৃহীত তাপ হচ্ছে ms ডেল থিটা, যেটা এখানে গুণ করলে 2 কেজি পানি 2 গুণ 4200 গুণ 80, এটার মান এই মানটা আসে এত জুল। আর এখানে কৃত কাজ হচ্ছে পিটি, পিটি হচ্ছে 500। সো আমরা 80% যদি গৃহীত হয়, তাহলে এখানে দেখো এই যে পানি কর্তৃক গৃহীত তাপ যেটা, এইটার আর ক্ষমতা হচ্ছে পিটি, পি ইন্টু টি। এখানে টি এর মানটা আমরা বের করব, ক্ষমতা হচ্ছে 500। সো এখান থেকে মানটা বসালে আমরা এখানে পেয়ে যাচ্ছি টি ইকুয়াল টু হচ্ছে 1680 সেকেন্ড, আর এটাকে মিনিটে কনভার্ট করলে এটা হচ্ছে 28 মিনিট। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা শেষ করলাম, অঙ্কটা দেখলাম। এইবার আমাদের হাতে যে সময়টুকু আছে, এই সময়তে আমি আরও দুটা সূত্র তোমাদের এখানে একটু লিখে দিব। এই সূত্রটা আমাদের অঙ্ক করার জন্য লাগবে। আমি এখানে ডিটেলসে যাচ্ছি না, খুব বেশি দরকারও নাই। আমাদের কোষের সমবায়, আমি যে পরের টপিকসটা বলেছিলাম তোমাদের, কোষের সমবায় বা কোষের সমন্বয় করলে যেটা পাওয়া যাবে, কোষের সমন্বয়। দুই ধরনের সমন্বয় করতে পারি আমরা কোষের, শ্রেণী সমন্বয় এবং সমান্তরাল সমন্বয়। তো শ্রেণী সমন্বয় করলে যেটা হবে, শ্রেণী সমন্বয় বিষয়টা কি তোমাদের আগে একটু বুঝাই। সেটা হচ্ছে এখানে একটা জিনিস লক্ষ্য করো, একাধিক কোষ থাকবে, সেই কোষগুলোকে থাকতে হবে শ্রেণী সমন্বয়ে। এখানে তোমরা যে চিত্রে দেখতে পাচ্ছ একাধিক কোষ, এখানে n সংখ্যক কোষ পরপর যুক্ত আছে, এবং এটা যুক্ত থাকবে হচ্ছে এমনভাবে যে একটি কোষের ধনাত্মক প্রান্তের সাথে অপর কোষের ঋণাত্মক প্রান্ত, এইভাবে ধরো একটার পর একটা যদি যুক্ত থাকে, যে এটাকে যদি আমি প্রথমটা ধরি যে একটার ধনাত্মক প্রান্তের সাথে অপরটা ঋণাত্মক প্রান্ত, আবার এইটার ধনাত্মক প্রান্তের সাথে অপরটার ঋণাত্মক প্রান্ত, এইভাবে যুক্ত থেকে যদি একটি সমন্বয় তৈরি করে, তাহলে এই ধরনের সমন্বয়কে বলছে হচ্ছে শ্রেণী সমন্বয়। আচ্ছা, এখন শ্রেণী সমন্বয়ে আমাদের যে সূত্রটা আমি এখানে স্ক্রিনে লিখে রেখেছি, এই সূত্রটা কিভাবে আসলো এটা তোমাদেরকে একটু জানা প্রয়োজন। লক্ষ্য করো, আমি এটা এখানে লিখে দিচ্ছি এই সূত্রটা কিভাবে আসে। সেটা হচ্ছে আমরা নর্মালি জানি I ইকুয়াল টু হচ্ছে E ডিভাইডেড বাই R প্লাস স্মল r। আচ্ছা, আমি এখানে সূত্রটা একটু এই পাশে লিখছি। এখানে দেখো I সমান সমান হচ্ছে E ডিভাইডেড বাই R প্লাস স্মল r। আচ্ছা, এখন এখানে লক্ষ্য করো, আমাদের যদি n সংখ্যক কোষ যুক্ত থাকে, n সংখ্যক কোষ যদি যুক্ত থাকে, এটা যদি একটা কোষের জন্য আমি লিখি, সেই একটা কোষের শক্তি। কিন্তু এখানে আমরা ধরে নিচ্ছি n সংখ্যক কোষ আছে, তাহলে এখানে কি হবে, এখানে যে কোষের সংখ্যা এটা যদি n সংখ্যক হয়, তাহলে জাস্ট এখানে একটা n গুণ দিয়ে দিলে তোমার এই কোষের শক্তিটা হবে n ইন্টু ই। এবং এখানে দেখো, লক্ষ্য করো, প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল r। তাহলে এখানে কয়টা কোষ আছে? n সংখ্যক কোষ আছে। তাহলে n সংখ্যক কোষের জন্য এই অভ্যন্তরীণ রোধটাও বেশি হবে। সেটা কত হবে? যেহেতু আমরা জানি শ্রেণীতে থাকলে তুল্য রোধ হয় সবগুলোর যোগফলের সমান, তাহলে এখানে n সংখ্যক কোষ আছে, তার মানে এটা হচ্ছে n ইন্টু r।
তাহলে লক্ষ্য করো আমাদের খুব সহজেই এই সূত্রটা আমরা পেয়ে যাব। আমরা যে কারেন্টের যে সমীকরণটা জেনেছিলাম সেই সমীকরণ থেকে আমি এই মানটা বের করছি, I ইকুয়াল টু এন ই ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস এন আর। অর্থাৎ যদি এখানে এন সংখ্যক কোষ শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাহলে আমরা এই সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি, কারেন্ট I ইকুয়াল টু এন ই, এটা হচ্ছে কোষের কতটুকু কোষের শক্তি, একটা কোষ থাকলে শুধু ই, যদি এন সংখ্যক কোষ থাকে তাহলে এন ই, আর যদি এখানে দেখো প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, তাহলে প্রত্যেকটা কোষের যেহেতু অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, সুতরাং এখানে এন সংখ্যক কোষ থাকলে এটার অভ্যন্তরীণ রোধ হবে হচ্ছে এন ইন্টু আর। তাহলে আমাদের টোটাল রোধ হচ্ছে এটা, আর টোটাল কোষের শক্তি হচ্ছে এটা, তড়িৎচালক শক্তি। সো এটা দিয়ে ভাগ করে দিলে আমি এই সমন্বিত অবস্থায় কোষের এতগুলো কোষ থাকলে এটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে সেটা আমি পেয়ে যাব। সো এটা হচ্ছে শ্রেণী সমবায়, শ্রেণী সমন্বয়। সরাসরি সূত্রটা মনে রাখবে তোমরা, এবং আমরা সরাসরি এই ধরনের অঙ্ক থাকলে অ্যান্সার করে ফেলবো। কোষের শ্রেণী সমন্বয়। এবার দেখো সমান্তরাল সমন্বয়। সমান্তরাল সমন্বয়ের ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে আমাদের সার্কিট। যখন আমরা সমান্তরাল সমন্বয় দেখব তখন এইটা হচ্ছে আমাদের সার্কিট। তো এই সার্কিটে লক্ষ্য করো সমান্তরাল সমন্বয়ের ক্ষেত্রে আমাদের একাধিক কোষ, আমি এখানে 3টা কোষ দেখাচ্ছি, বাট এখানে এন সংখ্যক কোষ যদি যুক্ত থাকে তাহলে এখানে একটি রোধ দেখাচ্ছি, এই রোধের ভিতর দিয়ে কত কারেন্ট যাবে আমরা যদি সেটা বের করতে চাই, তাহলে এইটা বের করার জন্য যখন আমি ফর্মুলা লিখব তখন এইটা কিভাবে আসে দেখো, আমি এখানে অলরেডি লিখে রেখেছি তোমাদের, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সো এখানে এই সূত্রটা কিভাবে আসে, সূত্রটা আসে হচ্ছে আমাদের I ইকুয়াল টু, মেন সূত্র কিন্তু ই ডিভাইডেড বাই আর প্লাস আর, স্মল আর। এই ইটা হচ্ছে কোষের তড়িৎচালক শক্তি। একটা কোষ যদি থাকে তাহলে ই, যদি এন সংখ্যক কোষ থাকে সেটা কিভাবে আছে তার উপর ডিপেন্ড করবে। আর হচ্ছে বহির্বর্তনীর রোধ, যেটা একটাই রোধ আছে বহির্বর্তনীতে, সেটা হচ্ছে ক্যাপিটাল আর। অভ্যন্তরীণ রোধ। এখন লক্ষ্য করো আমরা কোষ যখন এন সংখ্যক কোষগুলোকে যুক্ত করছি তখন এন সংখ্যক কোষ যখন যুক্ত হচ্ছে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু তার দুই প্রান্তের বিভব পার্থক্য যেটা, সেটা কিন্তু দেখো সবগুলোই রোধের সাথে একসাথে যুক্ত। অর্থাৎ প্রত্যেকটা কোষের সাথে কমনভাবে এখানে সার্কিটে কানেক্ট করা আছে রোধের সাথে। দেখো এখানে প্রত্যেকটা ব্যাটারি বা কোষের যে প্রান্ত, দুই প্রান্ত, এটা রোধের সাথে কমন। তার মানে এখানে কিন্তু প্রত্যেকটার কোষই তোমার ব্যাটারির রোধের দুই প্রান্তে যে বিভব শক্তি দিচ্ছে সেটা হচ্ছে ই পরিমাণ। আমরা এখানে ধরে নিয়েছি যে প্রত্যেকটা কোষের শক্তি সমান এবং সেটা হচ্ছে ই। গততাতেও তাই ছিল, প্রত্যেকটা কোষের শক্তি ই। আচ্ছা, আর এখানে দেখো অভ্যন্তরীণ রোধ, এখানে আমাদের কিন্তু উপরের অংশটার কোনো চেঞ্জ হচ্ছে না। এখানে আমি এরকম যদি হাজার হাজার কোষও যুক্ত করি, এখানে যদি আমি হাজার হাজার কোষ এভাবে একটার পর একটা যুক্ত করি তাতে কিচ্ছু যায় আসে না, কারণ আমার প্রত্যেকটা কোষই রোধের সাথে দুই প্রান্তে ই তড়িৎচালক শক্তি দিচ্ছে, দুই প্রান্তের বিভব পার্থক্য কমন। কিন্তু এখানে একটা বিশেষ ঘটনা ঘটবে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ যেটা, সেটা কিন্তু আর শুধু আর থাকছে না। কারণ একটা কোষ যদি থাকতো তাহলে তার অভ্যন্তরীণ রোধ আর, কিন্তু এখানে তো এন সংখ্যক রোধ সমান্তরাল সমবায় আছে কোষের ভিতরে। কোষের ভিতরের যে রোধগুলো, সেই রোধগুলো দেখো সবগুলো রোধ আছে সমান্তরাল সমবায়ে। এবং এখানে এন সংখ্যক কোষকে যদি আমরা ধরি, তোমাদের গত ক্লাসে আমি একটা কথা বলেছিলাম যে এন সংখ্যক যদি সমান রোধ যুক্ত থাকে তাহলে তার তুল্য রোধ হয় হচ্ছে ওই মানটাকে এন দিয়ে ভাগ করে দিতে হয়। তো আমরা যদি এখানে আগেরটাতে যেহেতু এম ধরেছিলাম, এটাতে এম ধরে নিচ্ছি এম সংখ্যক কোষ এভাবে যুক্ত করা আছে, তাহলে এম সংখ্যক কোষের তুল্য রোধ কত হবে? তোমরা এটা চাইলে এইভাবে করে নিতে পারো যে 1/rp ইকুয়াল টু 1/r যোগ 1/r যোগ 1/r যোগ ডট 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 1/r। এটা কতগুলো? এম সংখ্যক 1/r। তাহলে এটা কি হবে? লসাগু করলে নিচে আর, উপরে হবে হচ্ছে এম, তো এম ডিভাইডেড বাই আর। পরে যদি এটাকে অনুপাত উল্টে দাও তাহলে এটা আমরা পাবো আর পি ইকুয়াল টু হচ্ছে আর ডিভাইডেড বাই এম। সো এইটা আমরা শর্টকাট হিসেবে মনে রাখবো যে এন সংখ্যক বা এম সংখ্যক রোধ যদি আমরা
আসলে সমান্তরাল সমবায়ে থাকে, তাহলে তার রোধের মানকে ওই সংখ্যাটা দ্বারা ভাগ করে দিলেই তুল্য রোধ পাওয়া যায়। তাহলে আমরা এই মানটা যদি একটু বসিয়ে দিই, আমরা এখানে দেখো, এখানে আর এর জায়গায় বসাবো R/M। আমরা এখানে আর এর জায়গায় বসাবো R/M। তাহলে এটাকে সরল করলে কি হয় দেখো, এটাকে যদি সরল করি তাহলে এই সম্পর্কে এমটা উপরে চলে যাবে, তার মানে M × E ডিভাইডেড বাই M × R প্লাস স্মল r। তাহলে এই হচ্ছে আমাদের সম্পর্ক I = M × E ডিভাইডেড বাই M × R প্লাস স্মল r, যেটা অলরেডি আমি স্ক্রিনে লিখে রেখেছি, তোমরা এটা দেখেছো। সো এটা কীভাবে আসে সেটার ব্যাখ্যাটা তোমাদের দিলাম। তোমাদেরকে সরাসরি সম্পর্কটা মনে রাখতে হবে। অর্থাৎ m সংখ্যক কোষ এখানে যদি শ্রেণী সমবায়ে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এখানে দেখো, আমরা এখানে জাস্ট এই যে সূত্রটা, এই সূত্রটা ইউজ করব হচ্ছে m সংখ্যক কোষ যদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। তাহলে I = এটা যেটা পেলাম, m সংখ্যক কোষ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে, একই সাথে আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দেখেছি, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে I = হচ্ছে সূত্রটা যেটা বললাম, একটা এই পাশে লিখি, দেখো I = কি লিখলাম, N × E ডিভাইডেড বাই R প্লাস NR। সো এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। সো আমরা এই যে দুটো সূত্র শিখলাম, এই দুটো সূত্র তোমরা ভালো করে মনে রাখো। এখানে চেঞ্জটাও খেয়াল করো। চেঞ্জটা হচ্ছে এখানে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এই যে যত সংখ্যক কোষ যুক্ত থাকবে, ওই সংখ্যাটা গুণ হচ্ছে R এর সাথে, আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ওই সংখ্যাটা গুণ হচ্ছে স্মল r এর সাথে। সো তোমরা এই দুটো সম্পর্ক ভালো করে মনে রাখো। তো যাই হোক, আমরা আমাদের আজকের ক্লাসে বেশ কিছু বিষয় পড়ালাম। তোমরা আশা করি ক্লাসটা বুঝতে পেরেছ। আমরা জুলের তাপীয় ক্রিয়া পড়ালাম এবং সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করলাম। তারপরে তোমার কোষের সমন্বয় পড়লাম, শ্রেণী সমন্বয়, সমান্তরাল সমন্বয়, এবং সেখান থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো ইকুয়েশন বের করে নিলাম, যেটাতে আমরা পরবর্তীতে সৃজনশীল সলভ করতে পারবো। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের যে প্রবলেমগুলো সেগুলো তোমরা আমাকে লিখে জানাবে যে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, এবং আমি পরবর্তী ক্লাসগুলোতে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।